বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। কবি জীবনানন্দ দাশ এভাবেই বাংলার রূপের বর্ণনা করেছিলেন। বাংলার রূপ তার কাছে এতটাই প্রিয় ছিল যে কখনো তিনি বাইরেও যেতে চাননি, বাইরের যে রূপ, বিদেশের যে রূপ সেটি দেখবার জন্য। দর্শক, শুভ সকাল। রূপসী বাংলার প্রতিটি প্রান্তের প্রতিটি মানুষের আজকের দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের শুভ সকাল বাংলাদেশ। জীবনানন্দ দাশের কবিতা দিয়ে শুরু করেছি, তার কারণ আমাদের সাথে আজকে রয়েছেন জীবনানন্দ দাশের একজন ভক্ত এবং তিনি নিজেও কবিতা লেখেন, এমন একজন কবি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই আয়োজনে প্রতিদিনই একজন করে অতিথি থাকেন, সেই অনুযায়ী আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথি রিচি। আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর আপনাকেও শুভ সকাল, আর সকল দর্শকদেরও শুভ সকাল। আচ্ছা, আপনার কবিতার মধ্যে কি জীবনানন্দ দাশের প্রভাব আসে? মানে জীবনানন্দ দাশ আপনার প্রিয় কবি, আপনি বলছিলেন জীবনানন্দ দাশের ভক্ত আপনি। হ্যাঁ, প্রচন্ড প্রভাব আসে। আর আমি জীবনানন্দ দাশ আমাকে এমনভাবে প্রভাবিত করেছেন যে আমার অনেক লেখায় তার কিছু কিছু উপমা, যেমন পাখি নীরের মতো চোখ ইত্যাদি আরো বিশেষ কিছু আমার মধ্যে চলে আসে। কিন্তু জীবনানন্দ দাশের প্রভাবটা যে আমার মধ্যে আসে সেটাকে আমি খুব খারাপভাবে দেখছি না। আমি অনেক সিনিয়রদের সাথে কথা বলে দেখেছি যে ওনারা বলেন যে প্রভাব হতেই পারে, প্রভাবিত একজন কবি বা একজন লেখকের দ্বারা প্রভাবিত হওয়াটাই স্বাভাবিক, আর কিন্তু অনুকরণ করাটা খারাপ। তো আমি মনে করি জীবনানন্দ দাশের কবিতায় তো নজরুলের প্রভাব ছিল বলা হয়, ছিল, মানে সেগুলো সবই ইতিবাচকভাবে নেওয়া হয়। তবে একটা সময় দেখা যায় মানুষ যখন লেখালেখি করতে করতে একটা পর্যায়ে চলে যায়, তখন দেখা গেছে তার মধ্যে নিজস্বতা, একটা স্বতন্ত্রতা বোধ তৈরি হয়ে থাকে। তখন ওই প্রভাবটা সে ধীরে ধীরে ছাড়িয়ে বা কাটিয়ে উঠতে পারে। মানে এটা কি কাটিয়ে উঠতে আপনি চান নাকি প্রভাবটা থাকুক? এবং আমি প্রভাব তো অবশ্যই থাকবে, কিছু কিছু প্রভাব, এবং এটা তো আমার জন্য একটা আশীর্বাদ আমি মনে করি। তো প্রভাব থাকুক, কিন্তু আমি চাচ্ছি আমার নিজস্ব একটা সেক্টর, আমার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, নিজস্ব কিছু শব্দ বাংলা সাহিত্যে যোগ হোক। আমার একটা কবিতা আছে যে অনর্গল কথা বলে জ্বলন্ত সিগারেট, এখানে আমি কিছু নিজস্ব শব্দ আমি ব্যবহার করেছি। তো অনেক লেখক বা অনেক পাঠক এই কবিতাটা যখন পড়েছে আমাকে কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ইভেন আমি সবসময় চেষ্টা করি যে মানে নিজস্ব কিছু শব্দ আনতে বাংলা সাহিত্যে এবং নতুন নতুন শব্দ ব্যবহার করতে। আমি জানি না আমি কতটুকু পেরেছি বা পারছি, তবে এটা আমি চেষ্টা করে যাচ্ছি। কবিতাটা একটু শুনতে চাই আমরা। হ্যাঁ, নিশ্চয়ই। এটি আমার হচ্ছে দ্বিতীয় কাব্যগ্রন্থ বাতাসের বাঁশিতে মেঘের নূপুর। এখানের একটি কবিতা হচ্ছে অনর্গল কথা বলে জ্বলন্ত সিগারেট। আমি এটা পাঠ করছি। বুকের নদীটা ফুলে ফেঁপে ওঠে জোয়ারে, আঙুলের ফুলগুলো ছুঁয়ে দিয়ে বলি কেঁদো না। এই নাও বাতাসের প্যাকেট, লজেন্সের ফুল, শীতল বরফ। এই নাও রাতের ভ্রূণ, খাঁচার রোদ, মুক্ত পাখি। বুকের নদীটা আগত রোদের মতো হাসে না, রোদটা আবৃত হয়ে যায় অমাবস্যার মেঘে, আর অনর্গল কথা বলে যায় জ্বলন্ত সিগারেট। বাহ, মানে আপনি নতুন নতুন কিছু শব্দ, হ্যাঁ, যেমন বাতাসের প্যাকেট, লজেন্সের ফুল, এই বিষয়গুলো আমার অনেক পাঠক দেখা গেছে ওনারা নিজেরাও কবিতা লিখে, তারপর কবিতা লিখে এসে আরো কয়েকজন সার্কেলকে নিয়ে এসেছে যে আমার বইটা কেনার জন্য। কেন? কারণ ওনারা মনে করেছেন আমি মানে ভালো লিখছি। লজেন্সের ফুল দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনি? সবসময় দেখা গেছে যে মানে আমি যতটা পড়েছি আমার জানা খুব স্বল্প, তবে ব্যাখ্যা দিতে নেই। আমি আজকে ব্যাখ্যাটা দিব না। ব্যাখ্যাটা দেবেন না? বাতাসের প্যাকেট সেটাও না। মানে বিষয়টা কিরকম যে পাঠক পড়ে তার কাছে যা মনে হয় সেটাই আসলে এই কবিতার অর্থ, বিষয়টা কিরকম? ঠিক যেমন কবি যখন লিখে, যে কোনো কবি বা যে কোনো লেখক যখন লিখে, তখন তার মধ্যে ভাবনা বা ভাষাটা একরকম, কিন্তু পাঠক যেভাবে নিবে পাঠকের ভাবনাটা অন্যরকম হতে পারে। তো এই জন্য এক কেন্দ্রিক, আমি একটা ব্যাখ্যা দিয়ে এক কেন্দ্রিক করতে চাই না, পাঠকটা নিজের মতো ভাবুক। তার ভাবনার মানে হতে পারে, হ্যাঁ হতে পারে লজেন্সের ফুলের, তার চিন্তার দুয়ারটা খুলে যাক। মানে একজন লেখক বা কবির কাজই তো হচ্ছে অন্যজনের চিন্তার দুয়ারটা খুলে দেওয়া। সেটাই আমি মনে করি যে এটা পড়ে পাঠক ভাবতে শিখুক। নিশ্চয়ই। আপনার কবিতা লেখার অনুপ্রেরণাটা কার কাছ থেকে পেলেন? মানে বাড়িতে কেউ কবিতা লিখতো না পরিবারের কেউ কবিতা লিখতো? ইভেন এমনকি আমার
পরিবারের কেউ কিন্তু সংস্কৃত মনা না, কিন্তু আমার ছোটবেলা থেকে আমি যখন যে কোনো কবিতা পড়তাম, কাজী নজরুলের কবিতা পড়তাম, রবীন্দ্রনাথের কবিতা পড়তাম, তারপর হচ্ছে আমি যখন ক্লাস 3 বা 4-এ পড়ি, তো তখন চাষী রাজিয়া হোসেন চৌধুরানীর একটি কবিতা ছিল যে চাষা। এই কবিতাটা আমাকে এমনভাবে মানে আকৃষ্ট করেছে, তার কথাগুলো এমন এত সুন্দর ছিল, ভাবটা এত সুন্দর ছিল যে আমার মনে হয়েছে এত সুন্দর করে, এত সুন্দর চিন্তা মানুষ কিভাবে করে, দেখি তো আমি কোনো চিন্তা করতে পারি কিনা, বা আমার দ্বারা কিছু নতুনত্ব আসুক, বা আমি কিছু লিখতে পারি কিনা। ওই তখন থেকে একটু একটু 1-2 লাইন লিখতে লিখতে দেখা গেছে যে আজকে আমি এই পর্যন্ত এসেছি। মানে সেটা তো গেল বাইরের থেকে, এমনি মানে কবিতার বই পড়ে, কবিতা পড়ে এমনিতে কি কারো কোনো ধরনের অনুপ্রেরণা কখনো ছিল? যেমন মানে পরবর্তী সময়ে আমার জীবনানন্দ দাশ, তার সেই রূপসী বাংলা বইয়ের কবিরাই, হ্যাঁ বইয়ের কবিরাই তো দেখা গেছে। আর বাইরের বই তো আমি প্রচুর পড়েছি, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, আমি আবু হাসান শাহরিয়ার দাদার শ্রেষ্ঠ কবিতা, তারপর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, জয় গোস্বামী, সমসেন, মানে ওনাদের কবিতা তো আমার পড়াই হয়েছে, সবারটাই পড়া হয়েছে। তবে জীবনানন্দ দাশকে আমি বেশি পছন্দ করি। তাছাড়া আরো তো অনেক প্রিয় কবি আছেন যাদের নাম বলেছি, তারাও কিন্তু আমার খুব প্রিয়। আচ্ছা, অনেকে আছে। আর এমনিতে কবিতা লেখার জন্য কি শুধু কবিতা পড়লে বা কবিতা নিয়ে ভাবলেই হয়, নাকি এটার কোনো প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ঠিক বলবো না, যে ছোটখাটো কোর্স বা যারা কবিতা লেখেন তাদের সাথে বসে এক ধরনের আড্ডা, এগুলো খুব জরুরি? মানে কি দরকার আসলে কবিতা লেখার জন্য? কবিতা লেখার জন্য আমি মনে করব প্রথমত পড়তে তো হবেই, আর তার পাশাপাশি প্রয়োজন হচ্ছে নিজস্ব চিন্তা, যে আসলে কি কবিতা কিন্তু সবাই লিখতে পারে না, সবাই পাঠক হতে পারে, তো কবিতা সবাই লিখতে পারে না। তার ভেতর থেকে যে অনুপ্রেরণাটা না আসে তাহলে সে কখনোই লিখতে পারবে না। ভেতর থেকে চাওয়াটা যদি না আসে তাহলে সে কখনোই লিখতে পারবে না। তো চাওয়াটা আসুক, শুধু চাওয়াটা আসলেই হবে না, তার পাশাপাশি তাকে জানতে হবে কবিতা কিভাবে লিখতে হয়। আসলেই কি কবিতা হচ্ছে আমি ভালো আছি তুমি ভালো আছো, তো এটা বললেই কি কবিতা হয়ে যাচ্ছে? এটার একটা কাব্যিকতা আছে, একটা মানে একটা ঝংকার থাকতে পারে, বা কবিতার হয়ে ওঠার কিছু বৈশিষ্ট্য আছে। তো এই সব কিছু মিলিয়েই তো আসলে কবিতা হয়। আর যেটা বলছিলেন যে মানে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কোর্সের দরকার আছে কিনা, আমার মনে হয় কি প্রাতিষ্ঠানিক কোর্সটা না, নিজেকে নিজে আগে স্বাবলম্বী হতে হবে। আমি কবিতা কতটুকু বুঝছি বা আমি কতটুকু বুঝতে পারছি, বা হচ্ছে আর সিনিয়র কবিদের সাথে বসা যেতে পারে, আমার কবিতাটা হচ্ছে কিনা, কিভাবে আরো ভালো করা যায়, আরো কিভাবে শব্দ ভান্ডার সমৃদ্ধ করা যায়, নতুন নতুন চিন্তা করার জন্য তো বই আছে, আলোচনাটা হতে পারে। কিন্তু কেউ এটা বলতে পারবে না যে আমি এই কোর্সটা করে বা শুধু এইটা পড়ে আমি কবি হয়ে গিয়েছি। না, সেটা তো অসম্ভব। কিন্তু মানে কবি হওয়ার জন্য সাহায্য করতে পারে এমন কি কি বিষয় রয়েছে? একটি তো অনুপ্রেরণা, আরেকটা হচ্ছে কবিতার বই পড়তে হবে, সমসাময়িক বিষয় পড়তে হবে। এর বাইরে আর কি আছে? বাইরে আমার মনে হয় যে সামগ্রিক জীবন, চিন্তা, চেতনা, মানে চিন্তার জগৎটা খুলে যাওয়া, বা মানে জীবনকে খুব কাছ থেকে দেখা, এগুলো যখন একটা কবি বা একজন মানুষ যখন খুব গভীরভাবে বিশ্লেষণ করবে, চিন্তা করবে, তখন তার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে ওই গ্রো করবে ওই বিষয়গুলো, কবিতার বিষয়গুলো। আর এই যে বলা হয় যে ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, মানে এই যে ছন্দগুলো, এগুলো কি শেখার বিষয়? মানে অবশ্যই শেখার বিষয়, কারণ এই বিষয়গুলো ছন্দ, যেমন গদ্য ছন্দেরও তো একটা নিয়ম আছে। রবীন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ক্লাস বইটা এর জন্য আদর্শ হতে পারে। তারপর ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এরকম অনেক ছন্দের বই বাজারে আছে। তো অবশ্যই ছন্দ শিখতে হবে। আর ছন্দটা কিন্তু বেশ কঠিন, জটিল, মানে বই পড়ে শিখতে হবে। অবশ্যই বই পড়ে শিখতে হবে, এবং এটা অনুশীলনের বিষয়। এটা কিন্তু একদিন দুই দিনে কেউ শিখতে পারবে না। আচ্ছা, মানে দীর্ঘ অনুশীলন, দীর্ঘ পড়াশোনা এবং নিজেকে নিজের শিক্ষিত করার মধ্য দিয়ে আত্মনিয়োগ করা। যে একটা সাহিত্য আমি একটা চর্চা করছি, সেখানে যদি আমার আত্মনিয়োগ, একটা প্রতিষ্ঠা, একাগ্রতা না থাকে, সেটা কিন্তু কখনোই আদৌ ভালো কিছু হয়ে উঠবে না। খুবই ভালো কথা বলেছেন। মানে এটা শেখার কোনো বিষয় না, অর্থাৎ কেউ স্কুলে না গিয়েও আত্মনিয়োগ করে নিজে একজন সাহিত্যিক, একজন কবি হয়ে উঠতে পারেন। আপনার কবিতা লেখার দু একটা গল্প শুনতে চাই। মানে কি কি নিয়ে আপনি কবিতা লেখেন? আমার কবিতার বিষয়বস্তুগুলো হচ্ছে প্রকৃতি, প্রেম, বিরহ, দুঃখবোধ, এগুলো তো সবারই থাকে। তাছাড়া জীবনবোধ, সামগ্রিক জীবন, সমাজচিত্র, এগুলোই। আর নারী তো আছেই। সবচেয়ে বেশি ভালো লাগে কি নিয়ে কবিতা লিখতে? আমার প্রকৃতি, প্রেম, দুঃখবোধ, তারপর সমাজ সচেতনতামূলক কবিতা, এগুলোই ভালো লাগে। আমি আপনাকে একটি কবিতা পড়ে শোনাবো। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে
গাছ তো কেটে ফেলি আমরা, খুব নির্বিচারে গাছ কাটি। তো এই মানে সেই গাছ কাটা তার বিরুদ্ধে করে আমি একটা কবিতা লিখেছি। সেটা হচ্ছে যে কবিতার নাম করাতে ধারালো দাঁত। মাটির শরীরে ভর করে বেড়ে ওঠে শরীর, সবুজ চাদরের ভেতর দিয়ে কাটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, অথচ অভিশপ্ত বালকের মতো সবুজের গায়েই ছড়িয়ে দিচ্ছিস করাতে ধারালো দাঁত। ওরে জন্মান্ধ, তবে কি প্লাস্টিক গায়ে দিয়ে কাটাবি জন্মান্তর? বাহ, অসাধারণ। প্লাস্টিক গায়ে দিয়ে কাটাবি জন্মান্তর। আমরা এটা বিরতি নিয়ে আসি, তারপর আরো কবিতা শুনবো। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। আছি একজন কবির সঙ্গে, রিক্তা রিচি। তিনি আমাদেরকে আরো কবিতা শুনবেন, কবিতার লেখার গল্প শোনাবেন। থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। শুভ সকাল বাংলাদেশে। আমাদের সাথে রয়েছেন আজকে একজন অতিথি, যিনি কবি, কবিতা লেখেন, কবি এবং তরুণ প্রজন্মের কবি রিক্তা রিচি। আসলে বিরতির আগে যেমনটি কথা হচ্ছিল যে কি কি নিয়ে কবিতা লেখেন, আপনি তো এরই মধ্যে দুটো কাব্যগ্রন্থ বের করেছেন। কোন কোন প্রকাশনী থেকে, কি নাম আমরা একটু শুনতে চাই। আমার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে যে চলে যাবে সে যাবে, প্রতিভা প্রকাশ থেকে। এটা বের হয়েছে 2016 সালে। এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে বাতাসের বাঁশিতে মেঘের নূপুর। এটি বের হয়েছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি থেকে। আচ্ছা, আমরা একটু শুনবো নাকি আপনার প্রথম কাব্যগ্রন্থ থেকে কোনো একটা কবিতা? একটি কবিতা শোনাচ্ছি। জন্মান্ধ হৃদয়। যে হৃদয়ে চোখ জাগেনি, কি করে সে হৃদয় রমণীর ভালোবাসা বুঝবে? রমণী এক প্রার্থনা, রমণী এক যুদ্ধ, রমণী এক নদী, রমণী শ্রেষ্ঠ সুন্দরী। রমণীর শুভ্র ভালোবাসা পাওয়া মানে জীবন সংগ্রামের পথে আরামদায়ক শীতলতা পাওয়া। রমণী এক মায়ার পাহাড়, রমণী ভালোবাসার মূর্তি, রমণী পূর্ণ প্রেমিকা, রমণী জাতির জননী। যে হৃদয় রমণীকে আবিষ্কার করেনি, সে হৃদয় যেন জন্মান্ধ। মানে নারীকে নিয়ে লেখা কবিতাটা, মানে তো বলবেন না কবিতার? না, মানে হচ্ছে যে একটু বলি, পুরোটা তো বলবো না। যে হৃদয়ে চোখ জাগেনি, সে হৃদয় কিভাবে রমণীর ভালোবাসা বুঝবে? একজন পুরুষ যদি সত্যিকার অর্থে নারীর ভালোবাসাটা খুঁজে না পায় ঠিক তা না, খুঁজতে চেষ্টা না করে, তাহলে সে কিভাবে বুঝবে রমণী আসলে কি? যদিও অনেকে বলেন বা রবীন্দ্রনাথ বলে গেছেন রমণীকে আবিষ্কার করা যায় না, কিন্তু আমার মনে হয় কি যে আরো অনেক গভীরভাবে ভালোবাসলে হয়তো রমণীকেও আবিষ্কার করা সম্ভব। মানে আপনার নিজস্ব একটা চিন্তা আছে প্রতিটা কবিতার মাঝেই, সেটার প্রতিফলনও রয়েছে। আপনি বলছিলেন যে আপনার কবিতা লেখার জন্য মানে বাড়ি থেকে বা বাইরে থেকে কেউ সেভাবে করে যে সাহায্য করা আর কি, বা যেটিকে বলে অনুপ্রেরণা দেয়, সেটি দেয়নি, কিন্তু বাধা কি পেয়েছেন কোথাও? অনুপ্রেরণা দেয়নি বলতে আমি বলেছি যে আমার পরিবারের কেউ সংস্কৃত মনা না, কিন্তু যখন আমি লিখতাম, লিখে লিখে ছোট বোনদেরকে শোনাতাম, বাবা মাকে শোনাতাম, তখন ওরা বলতো বাহ খুব ভালো হয়েছে, তো অনুপ্রেরণা দিয়েছে, সাপোর্ট দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু কিছু কিছু সময় হয়েছে, যেমন পড়াশোনা করেছি আমি প্রচন্ড পরিমাণে, ছোটবেলায় খুব পড়ুয়া ছিলাম, খুব বই পড়ার মধ্যে থাকতাম। আমার গণ্ডি ছিল হচ্ছে পড়ার টেবিল। আমি খুব যে পাঠ্য বই পড়ছি তা না, কিন্তু দেখা গেছে আমি যেটা পড়ছি আমি একদম এটার ভিতরে ঢুকে গেছি, চিন্তার মধ্যে আছি, কি যেন কি চিন্তা করে দুনিয়ার অন্য কিছু ভুলে গেছি। তো দেখা গেছে ওইরকম ছিলাম। তো তখন কবিতা লিখতাম। আমার ছোট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে কবিতাগুলো লিখেছি, সেগুলো পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে এগুলো বই আকারে বের করার প্রয়োজন নেই, কিন্তু সেগুলো আবার সংরক্ষণ ছিল না আমার কাছে, এক পর্যায়ে হারিয়ে ফেলেছি কিভাবে যেন। পরে অনার্স থেকে, আমি যখন অনার্সে পড়ি তখন থেকে আমার বিভিন্ন জাতীয় দৈনিক, বিভিন্ন পত্রপত্রিকায়, সাহিত্য ম্যাগাজিনগুলোতে নিয়মিত আমি লিখছি। কলকাতার কিছু কিছু ম্যাগাজিনও আমার লেখা এসেছে, তো নিয়মিত আমি লিখছি। তো বাসা থেকে তো এই ব্যাপারে পজিটিভ, খুব ইতিবাচক ভূমিকা আমি পেয়েছি, আত্মীয় স্বজনদের কাছ থেকে পেয়েছি। তারা বলেছে হ্যাঁ সব কিছু করো,
কবিতা করো, প্রোগ্রামে যাও, সবকিছু করো, কিন্তু পড়াশোনাটা যেন থাকে। পড়াশোনার ব্যাপারে একটু আসি, কোথা থেকে পড়াশোনা মানে শেষ করেছেন? তো পড়াশোনার মধ্যে পড়াশোনা শেষ করেছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজ থেকে। আমার সাবজেক্ট ছিল রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ। আচ্ছা, তার মানে আপনি কি এখন মানে এন্টারপ্রেনার হতে যাচ্ছেন? হতে যাচ্ছি বলতে কি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে হিল লাইফ, সেটার নাম। ইউটিউব চ্যানেলে আমার মূল কন্টেন্ট হচ্ছে হেলথ নিয়ে কাজ করা এবং রূপচর্চা বিষয়ক কাজ করা। তো আমি এই চ্যানেলটার মানে খুব সাড়া পাচ্ছি। তো আর বিশেষ করে ব্যবসায়ী হয়ে ওঠাটা আমার আপাতত চিন্তা নেই, কিন্তু ইউটিউব চ্যানেলটাকে গ্রো করা হয়ে যাচ্ছে আর কি, মানে অটোমেটিক্যালি আপনি ব্যবসায়ী হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক ব্যবসায়ী কিনা জানি না, তবে ইউটিউব চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে। আচ্ছা, মানে এটাও তো এক ধরনের আর কি ব্যবসায়িক চিন্তাধারা থেকে। পরবর্তীতে কি এরকম কোনো পরিকল্পনা আছে যে ব্যবসা করবেন, নাকি চাকুরিতে ইচ্ছা, বা কি পরিকল্পনা? আমার পরিবারের তো ইচ্ছে যে আমি সরকারি চাকরি বা ব্যাংকে বা এই সেক্টরগুলোতে যাব। তো আমার সেখানে ইচ্ছে আছে, অবশ্যই যাব। তবে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল, আমার কবিতা চর্চা, এই বিষয়গুলোকে নিয়ে যাব। আর ইউটিউব চ্যানেল নিয়ে আমার ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে, সেটা হচ্ছে এখন আমি বলবো না। আপনি তো কিছুই এখন বলছেন না। আর বেশ কিছু পরিকল্পনা আছে, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করব। তো আগে থেকে বলে লাভ নেই, যখন বাস্তবায়ন হবে তখন সবাই রহস্য ঘেরা রমণী একদম। এটা নিয়েও নিশ্চয়ই কেউ কবিতা লিখবে, নিজেও লিখতে পারেন নিজের কথা দিয়ে। একটা তো হচ্ছে যে আপনার চাকরি কথা বললেন, আপনার ইউটিউব চ্যানেলের কথা বললেন। তো এই সব করলে মানে কবিতা লেখার যে সময় বা যে মনোনিবেশটা প্রয়োজন, সেটায় কোনো বাধা আসে কিনা? মানে যদি আপনি সার্বক্ষণিকভাবে কবিতার মধ্যেই থাকতেন, তাহলে কবিতা লেখাটা আরো ভালো হতো কিনা? রবীন্দ্রনাথ যেমন ছিলেন, মানে সারা জীবন ধরে লিখেছেনই। এটা একটা ব্যাপার, কিন্তু আসলে কি যে আমাদের সমাজ, আমাদের বেঁচে থাকার জন্য না আমাদের কিছু অবলম্বন দরকার, আমাদের আর্থিক যেই সাপোর্টটা সেটা খুব দরকার। তো আমি কবিতা লিখে কিন্তু ইনস্ট্যান্ট আমি অর্থ পাচ্ছি না, আমি জব করে অর্থ পাচ্ছি। তো দেখা গেছে আমার যখন অর্থ আসবে, পেটে খাবার থাকবে, তখনই কিন্তু আমার ভালো লাগবে পৃথিবীটাকে একটু সুন্দর করে দেখার। তখনই কিন্তু আমার কবিতায় মনোনিবেশ প্রয়োজন বা আত্মনিয়োগ করার একটা পরিবেশ সৃষ্টি হবে। অন্যথায় কিন্তু এটা হয় না। অন্যথায় এটা ক্ষুধার রাজ্য পৃথিবী। যেমন আমার একটা কবিতা আছে ক্ষুধার আর্তনাদ। তো দেখা গেছে যে ক্ষুধা যদি পেটে থাকে তো লেখা সম্ভব কবিতা, কিন্তু কয়দিন আর কতটুকু। হ্যাঁ, সেটা একটা বিষয়। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কবিদের যে রয়্যালিটি বা মানে কারা এগিয়ে আসতে পারবে? রাষ্ট্রকে এগিয়ে আসা দরকার, যে মানে কবিতাও মানে কবিও একটা মানে প্রফেশন হতে পারে, বা কিছু করার আছে কিনা, কোনো আইডিয়া আছে কিনা? আমাদের দেশে যারা লেখালেখি করে, যারা কবি লেখক, ওদেরকে মানুষ মনে করে ভাদাইমা, একদম ভাদাইমা। কারণ হচ্ছে ওরা কোনো ইনকাম, মানুষ ভাবতেই পারে না কবিতা লিখে ইনকাম করা যায়। তবে কিছু কিছু পত্রপত্রিকা, কিছু কিছু ম্যাগাজিন ভালো অ্যামাউন্ট কবিদেরকে দেয়, তাদের কবিতা অনুসারে লেখকদেরও ভালো অ্যামাউন্ট দেয়। তবে আমাদের দেশে সেই চিন্তাধারা বা সেই ইয়েটা তৈরি হয়নি, আর হবে কিনা আদৌ সেই সম্পর্কে আসলে আমরা কেউ জানি না। তবে আমাদের কবিতার বই তো সেল হলে প্রকাশকও নিশ্চয়ই লেখক বা কবিকে টাকা দিতে পারবে। তো সেই অনুযায়ী পাঠককে আমরা পাচ্ছি। পাঠক যদি বই না কেনে, তাহলে কিভাবে এগিয়ে যাবে, কিভাবে লেখক বা প্রকাশক টাকা পাবে? আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সিনিয়র কবিরা আছেন, তারা তো আমি জানি না তারা সঠিকভাবে রয়্যালিটি পেয়েছেন কিনা। তো রয়্যালিটির বিষয়টা আসলে পরবর্তী বিষয় আমার মনে হয়। আর যদি একজন লেখক বা একজন কবির বই অনেক সেল হয়, তারপর আমার মনে হয় যে প্রকাশকের সেই নৈতিক জায়গাটা ঠিক রাখা উচিত এবং তাকে প্রাপ্য সম্মানটা কিছু হলেও অন্তত দেওয়া উচিত। আচ্ছা, মানে একটা হচ্ছে যে পত্রিকা বা ম্যাগাজিন যেখানে লেখা হোক সেখান থেকে একটা ভালো সম্মানই যদি আসে, আর একটা হচ্ছে যে প্রকাশকদের কাছ থেকে রয়্যালিটি, এবং তার চেয়ে তো বড় কথা আপনি বলছেন যে পাঠক যদি বই পড়ে, এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আপনার কাছে কি মনে হয় যে পাঠকের বই পড়ার হার কি কমে গেছে? যদি এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। কবিতার পাঠক কমে গেছে, কবিতার বই কেউ পড়তে চায় না, আগে সবাই দুর্বোধ্য মনে করে। আগেও তেমন ছিল না, তবে
হয়তো এর থেকে ভালো ছিল, কিন্তু এখন দিনকে দিন কবিতার পাঠক আমার মনে হচ্ছে যে একটু কমে যাচ্ছে। আমরা মানে যেমন উপন্যাস মানুষ যেভাবে পড়ে, গল্প যেভাবে পড়ে, কিন্তু কবিতাটা মানুষ ওভাবে নিচ্ছে না, একটু কম পড়ে। হ্যাঁ, কম পড়ে। আচ্ছা, আমরা কি আরেকটা কবিতা শুনবো? হ্যাঁ, নিশ্চয়ই। কবিতার শিরোনাম আসুন চাষ করি ফুল, পবিত্র করি আত্মা। আসুন চোখে চোখে ভোগ করি মৃত্যু, দল বেঁধে মেতে উঠি রুশীয় মদে, মিথ্যার স্তূপ ভেঙে ফেলি ইমারত ভাঙার মতো, বিবেকের পানীয় দিয়ে স্বচ্ছ করি খাঁচা। যারা প্রকৃতির পোশাক ছিনিয়ে নেয়, কেড়ে নেয় গাছের লজ্জা, মাটির আবরণ চুষে খায় নির্লজ্জের মতো, আসুন তাদেরকে পান করাই জমজম কূপের পানি। যেখানে জনতার চিৎকার শোনার সময় নেই, শোনে না লাশের বুকের আর্তনাদ, মৃত্যুপুরী যে শহর ঘুমের রাজ্যে বিচরণ করে, আসুন সেই শহরে বলি দেই আমাদের 5 আঙুল। আসুন চাষ করি ফুল, পবিত্র করি আত্মা, ঠিক ভোরের গোলাপের মতো। আসুন প্রকৃতির তাকে তাকে সাজায় আমাদের মনের সরলতা, শহরের প্রতিটি ইট ঢেকে ফেলি সততার সুতোই। বাহ, অসাধারণ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আজকের মতো এ পর্যন্তই। দর্শক, নিশ্চয়ই সবার দিনটি খুব ভালো যাবে, নিশ্চয়ই জীবনের প্রতিটি ক্ষণ খুব ভালো যাবে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো আমাদের এই শুভ সকাল বাংলাদেশ শেষ করতে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম একজন কবি, তরুণ কবি রিক্তা ডিচির সঙ্গে। তিনি শোনাচ্ছিলেন তার কবিতা লেখার গল্প এবং সেই সাথে কিভাবে কবিদের জীবনকে আরো উন্নত করা যায় সে বিষয়েও তিনি তার যে মতামত সেটিও দিচ্ছিলেন। দর্শক, প্রতিদিনই নিশ্চয়ই থাকবেন শুভ সকাল বাংলাদেশের সাথে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালও আমাদের এই আয়োজন দেখবার জন্য। আজকের মতো এ পর্যন্তই।